গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড মিংকে দেখতে পাই, যে একটি স্টেজে দাঁড়িয়ে গান গাইতেছিল। কিন্তু তখনই মিংয়ের ঘুমটা ভেঙে যায়, আর এখান থেকে আমরা এটা জানতে পারি যে মিংয়ের স্বপ্ন ছিল একজন বড় সিঙ্গার হওয়ার। আর মিং খুব তাড়াতাড়ি একটি পপুলার আর্ট একাডেমিতে এন্ট্রি টেস্টও দিতে যাচ্ছিল। আর অন্যদিকে আমাদের এই গল্পের মেইন লিড জিকে দেখানো হয়, যে ছিল একজন পপুলার সিঙ্গার এবং তার সাথে অ্যাক্টরও, এবং আমরা তাকে তার এজেন্সিতে বসে থাকতে দেখি। আর তখনই তার রুমের লাইটটা অফ হয়ে যায়, যার ফলে তো জি এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে আমাদের জিয়ের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জি যখন ছোট ছিল তখনও তার সাথে এমনই একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল, কিন্তু তখনই একটি ছোট্ট মেয়ে এসে তাকে এই অবস্থা থেকে বাঁচিয়েছিল। তবে যে জানতো না যে সেই মেয়েটি কে ছিল। আর এই পুরো কাহিনীটি আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এরপরে আমরা প্রেজেন্টে দেখি যে জি সেই একাডেমিতে অ্যাডমিশন দিতে যাচ্ছিল, যেখানে মিং দিবে। আসলে সেই একাডেমির একজন প্রফেসর জিকে অনেক অপমান করেছিল, আর তাকে বলেছিল যে তুমি তো এমনি এমনি ফেমাস হয়ে গিয়েছো, তুমি তোমার নিজের বলে কিছুই করতে পারবে না। আর সেদিনের পর থেকে জি এটা ডিসাইড করে ফেলে যে সে তার নিজের যোগ্যতা দিয়ে ওই টিচারকে ভুল প্রমাণিত করবে। এর পরের সিনে আমাদের এন্ট্রি টেস্টের দিনটি দেখানো হয়, যে একাডেমিতে মিং এসেছিল। আর অন্যদিকে আমাদের জিকে দেখানো হয়, সেও এই একাডেমিতে আসে। তবে এখানে তো তার ফ্যান্সরা তাকে দেখে ফেলে, যার ফলে তারা তাকে ঘেরাও করে নেয়। জি তখন তার ফ্যান্সদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে ভুলবশত ফিমেল ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়ে। যে ওয়াশরুমে আগে থেকে মিং ছিল, জি তো মিংকে দেখে তার মুখটি চেপে ধরে, যাতে মিং কোনো চিল্লাচিল্লি না করে। এরপরে জির ফ্যান্সরা যখন সেখান থেকে চলে যায়, তখন জি মিংকে ছেড়ে দেয়। এখানে জি তো ভেবেছিল যে মিংও হয়তো তার ফ্যান, আর সে মিংকে রীতিমতন জোর করে নিজের সিগনেচার দেয়, আর তাকে বলে যে আমি যে ফিমেল ওয়াশরুমে ছিলাম এটি যেন কেউ জানতে না পারে। আর তারপরে জি সেখান থেকে চলে যায়। মিং তো ভাবে যে জিয়ের মাথায় হয়তো কোনো প্রবলেম আছে, কারণ সে তো জিকে আগে থেকে চিনতো না। এরপরে সব স্টুডেন্টরা হলে এসে জমা হয়, যেখানে মিংয়ের সাথে আবারও জিয়ের দেখা হয়ে যায়। এখানে জি তো মিংয়ের পিছনে পড়েছিল, আর তাকে বলতেছিল যে আমি যে কথাটা তোমাকে বলেছিলাম সেটা তোমার মনে আছে তো। মিং তখন তাকে বলে যে আমার পিছু করা তুমি বন্ধ করো, কিন্তু জিং তো তারপরে সেখান থেকে যাচ্ছিল না। মিং তখন তাকে বলে যে তুমি যেহেতু ফেমাস, তাহলে তুমি ফেমাস হওয়ার পরেও এখানে কেন এসেছো। জি তখন তাকে পুরো কাহিনীটা বলে, আর বলে যে আমি আমার যোগ্যতার প্রমাণটা সবার সামনে দিতে চাই। এরপরে টেস্টে শুরু হয়ে যায়, যেখানে সবার ইন্টারভিউ নেওয়ার পরে লাস্টে মিং এর ইন্টারভিউ ছিল। মিং তো এখানে অনেক বেশি ভয় পেয়েছিল, তারপরেও সে কোনো রকমে নিজের ভয়টাকে সাইড করে সেখানে একটি সুন্দর গান পরিবেশন করে। আর এই গানটি শুনে তো জি পুরো শকড হয়ে যায়, কারণ এটি সেই গান ছিল যেটি ছোটবেলায় বাচ্চা মেয়েটি তাকে বাঁচানোর জন্য গিয়েছিল। জিতু তখন ভাবতে থাকে যে এই মেয়েটি ওই গানটি কিভাবে পারলো। তবে যাই হোক, এই সিনটা আমাদের এখানে কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিং এবং জি দুজনেরই একাডেমিতে চান্স হয়ে যায়। আর তারা দুজনে যখন তাদের রুমমেটসদের সাথে দেখা করে, তখন তারা অনেক বেশি ভালো ছিল, আর তাদের সাথে তাদের দুজনেরই বন্ডিং অনেক ভালো হয়ে যায়। আর এরপরে আমাদের মিং এর ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে মিং এর বাবা তো তার এই কাজে অনেক খুশি ছিল, তবে তার মা তাকে খুব একটা সাপোর্ট করতো না, কারণ সে ভাবতো যে মিং এসব করে তেমন কিছুই করতে পারবে না। এরপরে সিন শিফট হয় একাডেমিতে, যেখানে আমরা দেখি যে প্রথম দিনই সমস্ত স্টুডেন্টদেরকে ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছিল। এখানে তো ব্রেক টাইমে যে মিং এর কাছে গিয়ে ওই গানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই মিংকে একজন সিনিয়র ডেকে নিয়ে যায়, যার ফলে তাদের কথাটা অপূর্ণই রয়ে যায়। এরপরে আমরা দেখি যে কিছু ছেলেরা মিং এর কাছে এসে তার ফোন নাম্বার চাচ্ছিল। মিং তাদের মানা করার সত্ত্বেও তারা তো তার পিছনে পড়েছিল। জি তখন সেখানে এসে ওই ছেলে দুটিকে নিজের সাথে ভালোভাবে ডেকে নিয়ে যায়, তারপরে সে তাদের সাথে একটি সেলফিও তুলে। এরপরে জি ওই ছবিটি তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, এবং সবাইকে ছেলে দুটি থেকে দূরে থাকতে বলে। এতে তো জিয়ের ফ্যান্সরা ওই ছেলে দুটিকে নিয়ে অনেক মজা নিতে থাকে, আর এই ব্যাপারটা তো পুরো একাডেমিতে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা দেখি যে মিং যখন লাঞ্চ করতেছিল, তখন সে দুটি মেয়ের কথা শুনতে পায়, যেখানে ওই মেয়ে দুটি বলতেছিল যে জিয়ের থেকে ওই ছেলে দুটি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ফাইট চ্যালেঞ্জ করে একটি স্টোর রুমে ডেকেছে। মিং তো তখন জিয়ের জন্য টেনশন করে সে তাড়াতাড়ি স্টোরেজ রুমে যায়, এবং ওই ছেলে দুটা যখন জিং এবং মিংকে এক রুমে দেখতে পায়, তখন তো তারা ওই রুমের দরজাটি আটকিয়ে দেয়। এমনকি ছেলে দুটো বাইরে থেকে রুমের ভিতরকার ইলেকট্রিসিটিও কাট করে দেয়। আর অন্ধকার দেখে তো জি সেখানেই ভয় পেয়ে বোনাস জিতুন। মিং তো তখন জিয়ের কাছে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করতে থাকে,
আর তখন একজন সিনিয়র এসে ওই রুমের দরজাটি খুলে দিয়ে তাদেরকে সাহায্য করে। এরপরে ওরা দুজনে জিকে নিয়ে মেডিকেল রুমে নিয়ে আসে। আর মিং তো জিয়ের জ্ঞান ফেরার অপেক্ষায় সেখানেই দাঁড়িয়ে থাকে। আর যখনই জিয়ের জ্ঞান ফিরে তখনই সে মিংকে ফার্স্ট কথা এটাই বলে যে আমি যে অন্ধকার দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এই ব্যাপারটা কিন্তু তুমি সবার থেকে লুকিয়ে রেখো। মিং তো তখন জিকে রাগানোর জন্য তাকে নিয়ে মজা করতে থাকে। আর এইসবের চক্করে তো তাদের একটি ট্রেনিং ছিল যেটিতে তারা যেতে লেট হয়ে যায়। ট্রেনার যখন তাদেরকে এখানে লেট আসার কারণটি জানতে চায় তারা দুজনে তো তখন কিছুই বলতে পারে না। আর তারা বাহানা দিতে থাকে যাতে করে ট্রেনার বুঝে যায় যে তারা দুজনে মিথ্যে বলছে। এই জন্য ট্রেনার ওদের দুজনকে এই পুরো ফিল্ডে 5টি চক্কর মারার শাস্তি দেয়। কিন্তু জি তখন সম্পূর্ণ দোষটি নিজের ঘাড়ে নিয়ে পুরো ফিল্ডে 10টি চক্কর মারে মিং এর বদলে। আর এসব কিছু দেখে তো মিংও অনেক অবাক হয়ে যায় যে জি শুধু শুধু তার জন্য এত কষ্ট কেন করতে গেল। পানিশমেন্টটি শেষ করার পরে জি আবারও মিং এর কাছে আসে আর তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে যে তুমি দয়া করে আমার সিক্রেটটি সবার থেকে লুকিয়ে রেখো। মিং তখন তাকে প্রমিস করে যে ঠিক আছে আমি কাউকে এটি বলবো না। কিন্তু পরের দিনে কেউ একজন ওদের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় যেখানে সিনিয়র মিংকে নিয়ে অজ্ঞান হওয়া জিকে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছিল। সবাই তখন সেই ব্যক্তিটাকে খুঁজতে থাকে যে এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করেছে, কারণ এই ব্যক্তিটার জন্য তো যে রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। আর জির ম্যানেজার যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো সে জিয়ের উপর অনেক রাগ দেখাতে থাকে, কারণ এমন ধরনের নিউজ তো জিয়ের ক্যারিয়ারে ক্ষতি বয়ে আনতে পারে। এরপরে জি যখন ম্যানেজারের সাথে কথা বলে একাডেমির মধ্যে আসে তখনই সে স্টোরেজ রুমের ভেতর থেকে সিনিয়র এবং মিংকে একসাথে বের হতে দেখে। আর এটি দেখে তো জি অনেক বেশি জেলাস ফিল করে, কারণ ওদের দুজনে একসাথে দেখতে একদমই সে পছন্দ করছিল না। তাই সে রেগে গিয়ে মিং এর কাছে এসে ওই ভিডিওটা ভাইরাল করার পুরো দোষটি মিং এর উপরে দিয়ে দেয়। মিং তো তখন এটি শুনে অনেক অবাক হয়ে যায়। তখন তো ওদের মাঝে ঝামেলা বাড়তে যাচ্ছিল, কিন্তু তার আগে প্রফেসর ওদের তিনজনকে নিজের রুমে ডাকে। এরপরে তারা প্রফেসরের সাথে দেখা করতে গেলে প্রফেসর তাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জি এর রুমমেটটি আড়াল থেকে তার এই ভিডিওটি ধারণ করে। ওরা ভিডিও ফুটেজটি দেখার পরে তো জিয়ের রুমমেটের সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। জিয়ের রুমমেট তখন তাদেরকে বলে যে আসলে আমি ফটোগ্রাফি করছিলাম আর ভুলবশত আমি আমার ক্যামেরায় জিয়ের এই ভিডিওটি ধারণ করে ফেলি। আর কালকে কেউ একজন আমার কম্পিউটারটি হ্যাক করে ফেলে, যার ফলে এই ভিডিওটি খারাপ লোকের হাতে চলে যায়। জি পুরো ঘটনাটি শোনার পরে তার রুমমেটকে মাফ করে দেয় এবং এই সমস্ত নিউজগুলো তার কোম্পানিকে সামলানোর জন্য বলে দেয়। আর এদিকে আমরা মিংকে দেখি যেহেতু জিয়ের সাথে একদমই কথা বলছিল না, কারণ সে জিয়ের উপরে অনেক রেগেছিল, কারণ জি না জেনে শুনে মিং এর উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল। এরপরে আমাদের অ্যাক্টিং ক্লাসের সিন দেখানো হয় যেখানে টিচার সমস্ত স্টুডেন্টদেরকে জোড়ায় জোড়ায় বিভক্ত করে দেয়। আর এখানে মিংকে জিং এর সাথে অ্যাক্টিং করতে হতো, কিন্তু মি তো জিয়ের উপর অনেক রেগেছিল যার কারণে সে অ্যাক্টিংটি করতে পারে না, যার কারণে তো মিং তার টাস্কটি হেরে যায় এবং টিচার তাকে শাস্তি স্বরূপ বাইরে গোলাপ ফুল বিক্রি করতে পাঠিয়ে দেয়। জিও তখন মিং এর সাথে দেখা করতে যায় এবং তাকে নিজের ভুলের জন্য ক্ষমা করে দিতে বলে। মিং তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই দূর থেকে একজন রিপোর্টার ওদের দুজনের একসাথে ছবি তুলে নেয় আর ওরা দুজন ওই রিপোর্টারকে দেখে ফেলে, যার ফলে ওরা দুজন মিলে রিপোর্টারকে ধাওয়া করতে থাকে। আর রাস্তার মধ্যে ওদের সাথে ওদের ফ্রেন্ডেরও দেখা হয়ে যায় আর ওরা সবাই মিলে ওই রিপোর্টার্সকে ধরে ফেলে। এরপরে যে ওই রিপোর্টার্সের ক্যামেরার মধ্যে থেকে মেমোরি কার্ড বের করে তাকে ছেড়ে দেয়। আর এরপরে আমরা দেখি যে সিনিয়র এসে মিং এর সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছিল, যেটি তো জিয়ের একদমই পছন্দ হচ্ছিল না। তাই সে মিংকে বলে যে বাইরে অনেক অন্ধকার, আমার একা যেতে ভয় করছে, তুমি কি আমার সাথে আমাকে নিয়ে যেতে পারবে? মিং তখন ফ্ল্যাশ জ্বালিয়ে জিকে তার দম পর্যন্ত রাখতে যায়। আর এখানে তাদের কথা শুনে এটাই মনে হচ্ছিল যে মিং জিকে মাফ করে দিয়েছে। এরপরে পরের দিন জি তার ফটোশুট করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়েও সে শুধু মিং এর ব্যাপারে ভাবতে থাকে। আর অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই যে জানতে পারে যে আজকে তার একটি রুমমেটের বার্থডে, এই জন্য সে সিনিয়রের সাথে মিলে তার রুমমেটের বার্থডে পার্টি প্ল্যান করতে থাকে। এমনকি সে সিনিয়রের সাথে বাইরে মার্কেট করতেও যায় আর সেই সময় সে নিজের একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর ওদিকে সাথে সাথে যে মিং এর এই ছবিটি লক্ষ্য করে, সে তখন মিং এর ছবিটি জুম করে দেখে যে মিং এর ছবিতে একটি ছেলের শ্যাডো দেখা যাচ্ছে। আর এটি দেখে তো জিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে এত বেশি জেলাস ফিল করছিল যে নিজের ফটোশুট বাদ দিয়ে সে বারবার মিংকে ফোন করতে থাকে। মিং তখন কল রিসিভ করে বলে যে আমি এখন সিনিয়রের সাথে ব্যস্ত আছি, কারণ আজকে আমার রুমমেটের বার্থডে প্ল্যান আমাকে করতে হবে। আর এটি বলে মিং ফোনটি কেটে দেয়। আর ফোনটি কাট করার পরে তো জিয়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, সে এত বেশি রেগে যায় যে কি আর বলবো।
জিতো তখন তাড়াতাড়ি নিজের ফটোশুট ক্যান্সেল করে দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সিনিয়র এবং মিং ছিল। আর সেখানে গিয়ে সে সিনিয়র এবং মিংকে কাছাকাছি দেখতে পায়, যেটি দেখে তো সে তাড়াতাড়ি সিনিয়রকে ধাক্কা দেয়, যার ফলে তো সিনিয়র তার গায়ের উপরে পড়ে যায়। আর এগুলো দেখে তো মিং কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরপরে আমাদের বার্থডে সিনটি দেখানো হয় যেখানে সবাই মিলে অনেক মজা করে, আর এখানে মিং তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে সে পুরো টাল্লি হয়ে যায়। আর এখানে আমরা দেখি যে জিতু সিনিয়রের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কোনোভাবে মিংকে পছন্দ করেন। সিনিয়র তো তখন তাকে হ্যাঁ বলে দেয়। জি তখন বলে যে তাহলে মিং এর কথাটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন, কারণ মিং শুধুমাত্র আমার, তাই আপনি ওকে দূর থেকে দেখলে ভালো হবে। এরপরে আমরা দেখি যে মিং এর এত অবস্থা খারাপ দেখে জি তো নিজের কাঁধে করে মিংকে তার দম পর্যন্ত রাখতে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে লুকিয়ে একজন রিপোর্টার তাদের দুজনের একসাথে ছবি তুলে নেয়। আর এরপরে আমরা দেখি যে জিয়ের কাছে তার রুমমেটের ফোন আসে, আর সে তাকে বলে যে আজকে আমাদের রুমে চেকিং চলতেছে, তাই তুমি এত রাত করে ডমে না ফিরলেই ভালো হবে। আর এটি শোনার পরে জি তো মিংকে নিয়ে তার বাসাতে যায়, আর তারপরে তো সে মিং এর অনেক যত্ন নেয়। আর পরের দিন সকালে যখন মিং এর ঘুম ভাঙে তখন কাল রাতের কথাগুলো ভেবে তো মিং অনেক লজ্জা পেয়ে যায়। আর তখনই জিয়ের ম্যানেজার এসে তার বাসার দরজায় নক করে। মিং তো তখন লুকানোর চেষ্টা করলেও জিয়ের ম্যানেজার তাকে দেখে ফেলে। ম্যানেজার তখন ওদের দুজনকে বলে যে তোমাদের দুজনের ছবি কোনো একটা রিপোর্টার্স তুলে পুরো ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে। জি তখন তার ম্যানেজারকে রিকোয়েস্ট করে যে তুমি প্লিজ এই ম্যাটারটাকে নিজে সামলিয়ে নাও। আর তারপরে সে মিংকে নিয়ে ইউনিভার্সিটিতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে তারা এটা জানতে পারে যে মিং এর মা এবং জিনের ম্যানেজারকে প্রফেসর দেখা করার জন্য ডেকেছে। আর এটি শোনার পরে তো ওরা দুজনও তাড়াতাড়ি করে প্রফেসরের অফিসে যায়। প্রফেসর এখানে তাদেরকে এই কথাটি জানায় যে জি এবং মিংকে এসব ঘটনার জন্য একাডেমি থেকে বের করে দেওয়া হবে। জি তখন এই পুরো দোষটা নিজের ঘাড়ের উপরে নিয়ে তাকেই শুধুমাত্র এই একাডেমি থেকে বের করে দেওয়ার কথা বলে, এমনকি সে মিংকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একাডেমি ছেড়ে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে একে একে দিন পার হয়ে যাচ্ছিল, কিন্তু তারা দুজনে একে অপরকে তো অনেক বেশি মিস করতে থাকে। আর একাডেমিতে জিয়ের অনুপস্থিতির কারণে তো মিং এর মনে অনেক খারাপ থাকে। আর সিনিয়র মিং এর মন খারাপ দেখে সে প্রফেসরের সাথে কথা বলতে যায়। আর এখানে সিনিয়র প্রফেসরকে এই আইডিয়া দেয় যে সামনে একটি ইভেন্ট হতে চলেছে, সেখানে যদি জিয়ের মাধ্যমে চ্যারিটি একটি অনুষ্ঠান করা যায় তাহলে আমাদের এই একাডেমিটি ফেমাস হয়ে যাবে, আর যার ফলে যে আবারও খুব সহজে এই একাডেমিতে ফিরে আসার সুযোগ পাবে। আর প্রফেসরেরও সিনিয়রের এই আইডিয়াটি পছন্দ হয়। সিনিয়র তখন মিং এবং তার ফ্রেন্ডদেরকে এসব ব্যাপারে গিয়ে জানায়। আর এটি শোনার পরে তো মিং এবং তার ফ্রেন্ডরা সিনিয়রকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জি ইউনিভার্সিটির তরফ থেকে একটি অনাথ আশ্রমে চ্যারিটির জন্য যায়, আর সেখানে তাকে সাহায্য করার জন্য মিং এবং তার ফ্রেন্ডরা পৌঁছে যায়। আর এখানে তো সবাই মিলে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে সাহায্য করে। আর এসব দেখার পরও প্রফেসরও জিকে আবারও একাডেমিতে ফিরে নিয়ে আসতে রাজি হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি যে অনাথ আশ্রম থেকে ফেরার সময় তো জি এবং মিং একসাথে বাসায় ফিরছিল। জি তখন মিংকে তার বাসায় যাওয়ার জন্য অফার করে, মিং তো এতে রাজি হয়ে যায়। এরপরে সে জিয়ের বাসায় গিয়ে তার জন্য নুডলস রান্না করে। আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সময় পার করে। এরপরে পরের দিন সকালে প্রফেসর মিংকে ডেকে বলে যে তোমার পিয়ানোটা আরেকটু ইমপ্রুভ করা দরকার, যার কারণে তুমি পিয়ানো ক্লাস নাও। কিন্তু মিং এর কাছে এখন এক্সট্রা ক্লাস নেওয়ার মতন টাকা ছিল না, যার কারণে সে সিনিয়রের কাছে গিয়ে সাহায্য চায়। এরপরে সে যখন পিয়ানো রুমে যায় তখন সে সেখানে জিকে বসে থাকতে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। জি তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। মিং তখন তাকে বলে যে আমি এখানে পিয়ানো ক্লাস নিতে এসেছি। আর তখনই সেখানে সিনিয়রও চলে আসে, আর সিনিয়রকে দেখাচোয়া করে তো জি তার হাতে আঘাত পায়। জি তো খুব একটা আঘাত পায় না, তবে সে মিংকে দেখানোর জন্য অনেক ব্যথা করার অভিনয় করতে থাকে। আর এটি দেখে তো মিং জিকে সাথে করে মেডিকেল রুমে নিয়ে যায়। আর তারপরে মিং জিকে এখানে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জি তো মিং এর হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। মিং তো তখন তাড়াতাড়ি জিয়ের কাছ থেকে সরে আসে। জি তখন তাকে বলে যে আমি তোমাকে নিজে হাতে পিয়ানো শেখাবো। আর এটি বলেই সে মিংকে সাথে করে নিজের স্টুডিওতে নিয়ে যায়। কিন্তু সেখানে জিয়ের ম্যানেজার এসে তার উপরে রাগ দেখাতে থাকে, কারণ সে কিছুদিন আগে একটি রুমার্সের হাত থেকে বেঁচে গিয়েছে। জি তখন ম্যানেজারকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে তাদেরকে এখানে থাকতে দেয়। ম্যানেজার তখন তাকে একটি শর্ত বলে যে আমি রাজি হতে পারি, তবে তোমাকে একটি অ্যাড শুট করতে হবে। জি তো তখন রাজি হয়ে যায়। তারপরে সে মিংকে সাথে করে ওই অ্যাডে শুট করতে চলে যায়। আর এই মেকআপ রুমে আমরা দেখি যে একটি স্টাফ তো মিং এর সাথে অনেক খারাপ ভাবে ব্যবহার করছিল। আর এই ব্যাপারটা যখন জি লক্ষ্য করে তখন তো সে ওই স্টাফের উপরে অনেক বকাঝকা করে।
ওই স্টাফটি তখন জিয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার ড্রিঙ্কসের মধ্যে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে তাকে খাওয়িয়ে দেয়। আর জিয়ের যখন শরীর খারাপ হয়ে যায় তখন মিং এই ব্যাপারটা নোটিস করে যে কিভাবে জিয়ের ড্রিঙ্কটি খাওয়ার পরে এই অবস্থাটি হয়েছে। আর এই জন্য সে সাথে সাথে জিয়ের ম্যানেজারকে কি এসব ব্যাপারে জানায়। ম্যানেজার তো তখন সবার সামনে এসে তাদের উপরে রাগ দেখিয়ে বলতে থাকে যে জিয়ের এই ক্ষতি করার জন্য তোমাদেরকে কিন্তু ভরপাই করতে হবে। তখন অ্যাডের ডিরেক্টর এসে ম্যানেজার থেকে এসব ভুলের জন্য ক্ষমা চায়। এর পরের সিনে আমরা দেখি যে ম্যানেজার তো জিকে তার স্টুডিওটি ব্যবহার করার পারমিশন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে জি তো মিং এর কাছে রিকোয়েস্ট করে যে তুমি সেই গানটা গাও যেটি তুমি একাডেমি টেস্টের দিন গিয়েছিলে। মিং তো তখন জিয়ের কথা শুনে তার জন্য সেই গানটি গাইতে থাকে। আর এখানে জি এই ব্যাপারটা উপলব্ধি করতে পারে যে সে মিংকে ভালোবাসতে শুরু করেছে। আর এই জন্য সে তখনই মিং এর কাছে গিয়ে তাকে ডাইরেক্ট কিস করে নেয়। আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপরে পরের দিন আমরা মিংকে তার রুমে বসে লজ্জা পেতে দেখি, কারণ সে তখন কালকে রাতে তার এবং জিয়ের কিসের ব্যাপারে ভাবতেছিল। আর তখনই সে তার রুমমেটদের মাধ্যমে এটা জানতে পারে যে আজকে সিনিয়রের ডিবেট কম্পিটিশনের ডে ছিল। মিং তখন সিনিয়রকে চেয়ার আপ করার জন্য সেই কম্পিটিশনের জায়গাতে চলে যায়। আর তখনই সে জিকেও সেখানে দেখতে পায়। আর জিকে দেখে তো সে জিয়ের থেকে লুকানোর চেষ্টা করতে থাকে। জি তো তখন মিংকে দেখে ফেলে আর সে মিং এর কাছে গিয়ে তাকে রাগানোর চেষ্টা করতে থাকে। আর মিং তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি জিয়ের হাত থেকে বাঁচতে সিনিয়রের কম্পিটিশন দেখতে চলে যায়। আর তারপরে তারা সব ফ্রেন্ডরা বসে সিনিয়রের ডিবেট কম্পিটিশন দেখতে থাকে। আর যেটি সিনিয়র খুব ইজিলি জিতে যায়। আর এই খুশিতে সবাই মিলে একসাথে ডিনার করতে চলে যায়। আর ডিনার শেষ করে জি এবং মিং যখন বাসার দিকে ফিরছিল তখনই জি সুযোগ বুঝে মিংকে নিজের ভালোবাসার কথাটি জানিয়ে দেয়। কিন্তু মিং এর কোনো জবাব দেওয়ার আগে জিয়ের ম্যানেজার তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসার জন্য বলে। এই জন্য জি বাধ্যতামূলক ম্যানেজারের সাথে দেখা করতে চলে যায়। জি যখন ম্যানেজারের সাথে দেখা করতে যায় তখন তার ম্যানেজার তো তার উপরে অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি মিং এর থেকে দূরে থাকো, কারণ ওর জন্য তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। আর তুমি শুধুমাত্র ফেমাস এই জন্যই মিং তোমার সাথে রয়েছে। কিন্তু জি তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না। ম্যানেজার তো তখন রাগের মাথায় জিকে এটা বলে দেয় যে শুধুমাত্র তুমি আজকে আমার জন্য ওই অনাথ আশ্রম থেকে বাইরে আসতে পেরেছো। আর এখান থেকে আমরা এটা জানতে পারি যে জি ছিল অনাথ একটি ছেলে। আর জি তো ম্যানেজারের কথায় কষ্ট পেয়ে মন খারাপ করে বাইরে চলে আসে। আর ওইদিকে আমরা ম্যানেজারকে দেখতে পাই, সে তো রাগের মাথায় সব কথা বলার পরে অনেক বেশি গিল্টি ফিল করছিল। আর এদিকে আমরা জিকে দেখতে পাই, সে তো মন খারাপ করা অবস্থায় তার পাস্টের কথাগুলো মনে করতে থাকে। আর এগুলো ভাবতে গিয়ে তো জিয়ের শরীর অনেক খারাপ হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি একজনকে ফোন দিয়ে তাকে সাহায্য করার জন্য বলে। আর তখনই জি তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে জিয়ার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে সাইকিয়াট্রিস্টের জায়গায় পায়। আর এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে জি সাহায্যের জন্য তার সাইকিয়াট্রিস্টকে ফোন দিয়েছিল। এখানে সাইকিয়াট্রিস্ট তো জিকে অ্যাডভাইস দেয় যে অ্যাব্রোডে গিয়ে তুমি তোমার ট্রিটমেন্টটি করাও, কারণ জিয়ের হেলথ কন্ডিশন আস্তে আস্তে খারাপের পথে যাচ্ছে। আর অন্যদিকে আমাদের একাডেমিতে মিংকে দেখানো হয়। আর তখনই তার কাছে জিয়ের ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার তখন জিকে বলে যে তুমি আমার সাথে একটি ক্যাফেতে দেখা করতে আসো। মিং যখন ম্যানেজারের সাথে দেখা করতে যায় তখন ম্যানেজার তাকে আইডল হিসেবে কোম্পানিতে জয়েন করার অফার করে। আর তখনই সেখানে জি চলে আসে। আর সে রেগে গিয়ে ম্যানেজারকে না বলে দিয়ে মিংকে সাথে নিয়ে বাইরে চলে আসে। আর জিয়ের কিছু বলার আগে মিং তো জিকে ভুল বুঝে বসে থাকে। মিং তো এটাই ভাবতে থাকে যে জিয়ের চোখে হয়তো সে তাদের কোম্পানিতে জয়েন করার মতন যোগ্য হয়ে ওঠেনি। এই জন্য সে জিয়ের কোনো কথা না শুনে আবারও একাডেমিতে ফিরে আসে, যেখানে পরের দিন প্রফেসরের থেকে তারা একটি বড় প্লের ব্যাপারে জানতে পারে যেটি খুব তাড়াতাড়ি হতে চলেছিল। আর এখানে প্রফেসর তো প্লের জন্য মেন ক্যারেক্টারের সিলেকশনের কথা বলে। আর এটি শোনার পরে তো সর্বপ্রথম মিং এর রুমমেট ইউন উঠে দাঁড়ায়। কিন্তু তখনই মিংও বলে ওঠে যে আমিও মেন রোলের জন্য কাজ করতে চাই। এটি মিং এই কারণে করতেছিল যাতে সে জিকে বুঝিয়ে দিতে পারে যে সেও কোনো দিক থেকে কম না। আর মিংকে দেখে তো জিও এই প্লের জন্য পার্ট নিয়ে নেয়। আর এরপরে আমরা দেখি যে কিভাবে মিং খুব মনোযোগ দিয়ে এই প্লের জন্য প্র্যাকটিস করছিল। আর তখনই জি তার কাছে আসে আর তাকে বুঝিয়ে বলে যে কিভাবে আমার ম্যানেজার তোমাকে শুধুমাত্র ব্যবহার করতে চাচ্ছিল, কারণ জিয়ের কোম্পানির এটাই উদ্দেশ্য ছিল যে জি এবং মিং এর কাপলটাকে ফেমাস করে জিয়ের কোম্পানিটিকে আরো উন্নতি করতে। কিন্তু আমি তোমার স্বপ্নটাকে এত সহজে ভেঙে দিতে চাচ্ছিলাম না। আর এই জন্য মূলত আমি তোমাকে আমাদের কোম্পানির আইডল হতে মানা করছিলাম। মিং তখন নিজের ভুলটি বুঝতে পারে, যার কারণে সে জিকে ক্ষমা করে দেয়। এরপরের সিনে আমরা দেখি যে প্লের জন্য মেন রোলের অডিশন নেওয়া হচ্ছিল, যেখানে মিং সিলেক্টও হয়ে যায়। আর এরপরে মিং জিয়ের ম্যানেজারের সাথে দেখা করে তার প্রস্তাবে রাজি না হওয়ার
কথাটি তাকে জানিয়ে দেয়। আর এদিকে আমরা মিংয়ের রুমমেট ইউনকে দেখি। তার মন তো অনেক খারাপ ছিল, কারণ সে মেন রোলের অডিশনে সিলেক্ট হয়নি। আর তখনই আমরা দেখি যে ইউনের কাছে জিয়ের ম্যানেজারের ফোন আসে, আর সে তাকে নিজের সাথে দেখা করতে ডাকে। এরপর ইউন যখন ম্যানেজারের সাথে দেখা করতে যায়, তখন সে তাকে অফার দেয় যে তুমি যদি ফাইনাল প্লেতে মিংয়ের জায়গাটি নিতে পারো, তাহলে আমি তোমাকে আমাদের কোম্পানিতে আইডল হিসেবে নিয়ে নিব। এটি শোনার পরে তো ইউন তাকে কথা দেয় যে আমি যেভাবেই হোক ফাইনালে মিংয়ের জায়গাটি নিয়ে ছাড়বো। এরপরে আমরা দেখি যে ডোমে ফিরে তো ইউন ইচ্ছে করে মিংকে বেশি বেশি করে প্র্যাকটিস করাতে থাকে। সে তো শুধু মিংকে ভুল বোঝাতে থাকে যে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি আরো ভালো পারফর্ম করতে পারবে। আর অতিরিক্ত প্র্যাকটিস করার ফলে তো প্লের দিনই মিংয়ের গলাটি খারাপ হয়ে যায়। আর এটি দেখার পরে তো মিংয়ের আরেকটি রুমমেট এই সমস্ত দোষ ইউনের উপরে দিতে থাকে, কারণ ইউনই তো ইচ্ছে করে মিংকে এত বেশি প্র্যাকটিস করিয়েছে। আর ইউনের উপরে সবাই এত বেশি দোষ দিচ্ছিল, এটি দেখে তো ইউন কান্না করতে করতে মেকআপ রুম থেকে বেরিয়ে আসে। আর তারপরে সে জিয়ের ম্যানেজারকে ফোন দিয়ে তার অফারটি রিজেক্ট করে দেয়। আর তারপরে সে ভিতরে এসে মিংয়ের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। আর এই প্লের রোলের জন্য অন্য একটা মেয়েকে সিলেক্ট করে নেওয়া হয়, কিন্তু যেহেতু অন্য কোনো মেয়ের সাথে পারফর্ম করতে রাজি হচ্ছিল না। তবে সবাই এত বেশি কঠোর পরিশ্রম করেছে, এটি দেখে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর তারপরে তাদের প্লেটিও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আজই সবকিছু শেষ করে সিনিয়রের সাথে দেখা করতে আসে। আর সে সিনিয়রকে বলে যে তুমি মিংয়ের খেয়াল রেখো। আসলে যে সিদ্ধান্ত নিয়েছিল যে অ্যাব্রোডে গিয়ে সে তার ট্রিটমেন্ট করাবে, আর জিতো এটাও জানতো না যে সে সুস্থভাবে ফিরে আসতে পারবে নাকি পারবে না। আর যার কারণে সে মিংকে কোনো অন্ধবিশ্বাসের উপরে রেখে যেতে চাচ্ছিল না। আর সিনিয়র তো জিয়ের কোনো কথাই বুঝতে পারছিল না, সে অনেক কনফিউজড ছিল। আর জি তার কাছে এটাও রিকোয়েস্ট করে যাতে সে এই কথাটা কারোর কাছে না বলে। সিনিয়র তখন জিয়ের কথাতে রাজি হয়ে যায়। এরপরে আমাদের রাতের বেলা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে মিং তো জিয়ের কাছে নিজের মনের কথাটি বলতে এসেছিল, কারণ মিংও এখন এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছিল যে সেও জিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এখানে জি তো উল্টো মিংয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর তাকে বলে যে আমি তোমার মতো মেয়েকে কোনোদিনই ভালোবাসবো না। আমি তো ওই দিন অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, যার কারণে তোমাকে উল্টাপাল্টা কথা বলে দিয়েছি, এর থেকে বেশি আর কিছু না। কিন্তু মিং তো জির কোনো কথায় বিশ্বাস করছিল না। সে জিকে বলছিল যে কি হয়েছে তোমার, আমাকে বলো। কিন্তু জি তো তখন মিংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই কাণ্ডটি করার পরে তো জিও অনেক বেশি কষ্ট পায়। আর এখানে তারা দুজনে একে অপরের জন্য কান্না করতে থাকে। কিন্তু জি তার এসব ব্যবহারের জন্য তো মিংকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছিল। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপরে আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সবাই তাদের লাইফে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আর মিংও এখন সেই দিকে আগাচ্ছিল যাতে করে সে তার স্বপ্নটিকে পূরণ করতে পারে। আর অন্যদিকে আমাদের জিকে দেখানো হয় যে সে আবারও ফিরে এসেছে এবং সে এখন তার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে এসেছে। আর এখানে আমরা এটা জানতে পারি যে জির হেলথ কন্ডিশন এখন আগের থেকে অনেক ভালো। তারপরে আমরা দেখি যে জি সে একাডেমিতে যায় যাতে করে সে মিংয়ের সাথে দেখা করতে পারে। কিন্তু তার একাডেমির ভিতরে যাওয়ার আগে তার ম্যানেজার তাকে ফোন দিয়ে আর্জেন্ট দেখা করার জন্য ডাকে। কিন্তু জিকে একাডেমির বাইরে থেকে চলে যেতে ইউন এবং মিংয়ের আরেকটি ফ্রেন্ড দেখে ফেলে। ওরা দুজনে তখন মিংয়ের কাছে এসে এইসব ব্যাপারে জানায়। মিং তখন সিনিয়রের সাথে ছিল, আর সে যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো তার মন অনেক খারাপ হয়ে যায়। আর মিংয়ের মন খারাপ দেখে সিনিয়রও তখন তাকে সমস্ত সত্যটা বলে দেয় যে কিভাবে 1 বছর আগে জি তাকে মিংয়ের খেয়াল রাখতে বলে চলে যায়। আর সিনিয়র তাকে পরামর্শ দেয় যাতে করে সে তাড়াতাড়ি জিয়ের সাথে দেখা করে। আর এটি শুনে তো মিং তাড়াতাড়ি জিয়ের সাথে দেখা করতে তার কোম্পানির দিকে যাচ্ছিল। আর অন্যদিকে আমাদের জিকে দেখানো হয়, এখানে তো জিয়ের ম্যানেজার তাকে বলছিল যে তোমার এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের কত লস হয়েছে, তুমি কি জানো এটা? এটি শোনার পরে জি তার ম্যানেজারকে বোঝায় যে তুমি টেনশন করো না, আমি সবকিছু সামলিয়ে নিব। আর এটা বলে জি তার রুমে চলে যায়। আর এদিকে তো মিংও জিয়ের সাথে দেখা করতে তার কোম্পানিতে আসে। আর সে কোম্পানিতে পৌঁছে সোজা জিয়ের সাথে কথা বলতে চলে যায়। আর এতদিন পরে জি মিংকে তার কাছে দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে তারা দুজনে তো শুধু একে অপরের দিকে অবাক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তারপরে তো আমরা দেখি যে জি তাকে সমস্ত সত্যটা বলে দেয় যে আমি আমার ট্রিটমেন্ট করানোর জন্যই অ্যাব্রডে গিয়েছিলাম, আর আমি জানতাম না যে আমি আদৌ সুস্থ হতে পারতাম নাকি পারতাম না, আর এই কারণে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। মিং তো জিয়ের সমস্ত কথাই বুঝতে পারছিল, তবে সে জিকে এটাই বলে যে এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তাই এখন তোমার আর আমার মাঝে কোনো কিছুই পসিবল না। আর এটি বলেই মিং সেখান থেকে চলে যায়। আর মিংয়ে যাওয়ার পরে তো জি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে।
আর জিয়ের এই অবস্থা দেখে তো তার অ্যাসিস্ট্যান্ট তাকে সোজা ম্যানেজারের অফিসে নিয়ে যায়। আর তারা দুজনে এখানে জিয়ের খেয়াল রাখার চেষ্টা করছিল। আর তখন একজন রিপোর্টার যাকে জিয়ের ম্যানেজার দেখা করতে ডেকেছিল, সে পারমিশন না দিয়ে রুমের মধ্যে চলে আসে। আর এই রিপোর্টার জিয়ের ম্যানেজারকে তার এত কাছাকাছি দেখে তো অনেকগুলো ফটো ক্লিক করে নেয়। এখানে ম্যানেজার তো রিপোর্টারকে এসব কাজ করতে বন্ধ করে, কিন্তু জি তো অনেক বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যার কারণে তো সে রেগে গিয়ে রিপোর্টার্সকে মারতে থাকে। রিপোর্টার্স তো তখন কোনো রকম নিজেকে ওদের হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে পরের দিন জিয়ের থেকে বদলা নেওয়ার জন্য অনেক ধরনের মিথ্যা অভিযোগ তুলে ধরে। আর এই নিউজটা রাতোরাত ভাইরাল হয়ে যায়। আর এগুলো দেখে তো জিয়ের জন্য অনেক খারাপ লাগে। আর এসব ঘটনা দেখার পরে তো জিয়ের ম্যানেজারকে তার সিও কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দেয়। এরপরে ম্যানেজার যখন জিয়ের সাথে এসব ব্যাপারে কথা বলতে যায়, তখন জি তাকে নিজের অসুস্থতার ব্যাপারে জানিয়ে দেয়। আর এসব কথা শোনার পরে তো ম্যানেজারের জিয়ের জন্য অনেক খারাপ লাগছিল। আর সে জিকে আর এক্সট্রা কোনো টেনশন দিতে চাচ্ছিল না, যার কারণে সে জিকে তার সাসপেন্ড হওয়ার কোনো কথা না বলে তাকে রেস্ট করতে বলে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা এটাও দেখি যে ওই রিপোর্টার নিজের মাথাতে ব্যান্ডেজ লাগিয়ে মিথ্যে নাটক করে বলতে থাকে যে কিভাবে জি তাকে মেরেছে। আর এগুলো যখন সব জায়গায় ভাইরাল হয়ে যায়, তখন তো সবাই জিকে অনেক ঘৃণা করতে শুরু করে। আর এসব দেখার পরে তো আস্তে আস্তে জিয়ের সাথে যেসব কোম্পানি কন্ট্রাক্ট করেছিল, তারা সবাই কন্ট্রাক্টই ক্যান্সেল করে দিতে থাকে। আর এগুলো দেখে তো জিয়ের ম্যানেজার অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সে তখন মিংকে ফোন দিয়ে তাকে সাহায্য করার জন্য বলে। আর সে তার আইডিয়াগুলো মিংকে জানায়, যাতে করে তারা ওই রিপোর্টার্সকে সবার সামনে এক্সপোজ করতে পারে। মিং তখন ম্যানেজারের কথা শুনে তার কথাগুলো ফলো করে এবং তার ফ্রেন্ডের সাহায্যে ওই রিপোর্টারকে ধরে ফেলে। আর তারপরে ওরা সবাই ওই রিপোর্টারকে অনেক হুমকি ধামকি দিয়ে লাইভে তার সত্যটা প্রকাশ করার জন্য বাধ্য করে। আর ওই রিপোর্টার তখন বাধ্যতামূলক লাইভে এসে তার সমস্ত দোষগুলো কবুল করে নেয়। আর যার কারণে তো জিয়ের ম্যানেজারকে আবারও কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু যেসব কোম্পানির সাথে জিয়ের কন্ট্রাক্টগুলো ক্যান্সেল হয়েছে, সেসবের লোকসানগুলো জিকে ভরপাই করতে হতো। এই জন্য সিও জিয়ের ম্যানেজারকে বলে যে তুমি অন্য কোনো আর্টিস্টের ম্যানেজার হও। কিন্তু জিয়ের ম্যানেজার তাকে জানিয়ে দেয় যে আমি জিয়ের এই অবস্থায় তাকে কখনো ছেড়ে যাব না। আসলে জিয়ের ম্যানেজার তাকে একদম নিজের ভাইয়ের মতনই মনে করত। আর অন্যদিকে আমাদের মিংকে দেখানো হয় যে জিকে তার এইসব পরিস্থিতিতে সাহায্য করতে চাচ্ছিল, যার কারণে সে জিয়ের সাথে দেখা করতে যায়। আর তারপরে সে জিকে বলে দেয় যে আমি এখনো তোমাকে অনেক বেশি পছন্দ করি, আর এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু জি তো তাকে কিছুদিন অপেক্ষা করতে বলে, কারণ সে নিজে এই সমস্ত কিছু সামলে নিতে পারবে। আর এর পরের সিনে আমরা দেখি যে জি তো কাউকে কিছু না বলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে এবং সেখানে সে তার পাস্টের সমস্ত কথাগুলো তুলে ধরে। আর এখানে সবাই এটি জানতে পারে যে জি একটি অনাথ বাচ্চা ছিল, আর জিকে সেই সময় কিডন্যাপ করে নেওয়া হয়েছিল বাজারে বিক্রি করার জন্য। কিন্তু ঠিক সময় পুলিশ এসে জিকে বাঁচিয়ে নিয়েছিল। আর জিয়ের ম্যানেজারই সেই মানুষটা ছিল যে জিকে ওই সময় অ্যাডপ্ট করে। আর আজকে জি যে পজিশনে দাঁড়িয়ে আছে, সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র তার ম্যানেজারের কারণে। আর এই জন্য জিয়ের ম্যানেজার তার কাছে তার ফ্যামিলির মতন। আর এগুলো শুনে তো সেখানে উপস্থিত সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর জিয়ের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল, সেই সমস্ত অভিযোগই শেষ হয়ে যায়। আর জি তো সবার উদ্দেশ্যে এই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আমি আমার আইডল ক্যারেক্টার ছেড়ে দিয়ে এখন শুধুমাত্র আমার স্টাডিতেই ফোকাস করতে চাই। আর এটি শোনার পরে তো সেখানে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়ের ম্যানেজার তখন তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু জি তাকে বোঝায় যে আমি আমার নিজের বলে একজন মিউজিক প্রডিউসার হতে চাই। আর এরপরে জি মিং এর সাথে দেখা করতে গিয়ে নিজের ভালোবাসার কথাটি তাকে বলে দেয়। আর তারপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে নেয়। আর এখান থেকে তাদের দুজনের রিলেশনশিপটা শুরু হয়ে যায়। আর তারপরে পরের দিন তারা দুজনে একসাথে ডেটে যায়। আর এইখানে কোনো রিপোর্টার্সদের ভয় ছাড়াই তারা দুজনে তাদের ডেটটিকে এনজয় করতে থাকে। এরপরে আমরা দেখি যে এভাবে আস্তে আস্তে তাদের ভালোবাসার মাধ্যমে 4টি বছর পার হয়ে যায়। আর সবার গ্র্যাজুয়েশনের দিনটিও খুব তাড়াতাড়ি আসতে চলেছিল। আর সবাই তাদের স্বপ্নটি পূরণ করার জন্য অনেক চেষ্টা করছিল। আর এরপরে আমরা দেখি যে জিয়ের একজন রুমমেট তাদের ইউনিভার্সিটি লাইফের ঘটনা নিয়ে একটি ফিল্ম বানানোর জন্য স্ক্রিপ্ট লিখছিল। আর এই স্ক্রিপ্টটি যখন একজন ফেমাস প্রডিউসার দেখে, তখন সে রাজি হয়ে যায় এই স্ক্রিপ্টের উপরে একটি ফিল্ম তৈরি করার জন্য। আর ওই প্রডিউসারের পক্ষ থেকে ওই ফিল্মে সেকেন্ড লিড হওয়ার জন্য মিং এর কাছে একটি অফার আসে। কিন্তু মিং যেহেতু এই গল্পের মেন ফিমেল লিড হতে চাচ্ছিল, এই জন্য সে আরো বেশি প্র্যাকটিস করতে শুরু করে। আর এখানে আমরা দেখি যে জিতে একদিকে মিংকে ফুল সাপোর্ট করছিল, আর অন্যদিকে নিজের মিউজিক নিয়েও অনেক চিন্তা ভাবনা করছিল।
আর জিতো তাদের ফিল্মের জন্য একটি সুন্দর সংও তৈরি করে ফেলে। আর সে যখন এই গানটি মিংকে শোনায় তখন মিংয়ের কাছে এটি অনেক ভালো লাগে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়ের কাছে একটি কোম্পানি থেকে একটি ছোট রোল প্লে করার জন্য অফার আসে। আর এই রোলটি করার জন্য জি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু যখন যে ম্যানেজার এই ব্যাপারটা জানতে পারে তখন সে এটিতে একদমই খুশি ছিল না। কিন্তু জি তখন তাকে বুঝিয়ে বলে যে আমি এই ছোট রোল থেকে কিভাবে উপরে উঠতে চাই। ম্যানেজার তখন জিয়ের কথাতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে মিং তো জিয়ের জন্য টিফিন বানিয়ে শুটিং সেটে চলে যায়। আর এখানে তাদের দুজনের মধ্যে একটি খুব সুন্দর বন্ডিং আমরা লক্ষ্য করি। আর এরপরে আমরা দেখি যে মিং তো মুভির জন্য মেন রোলটি পায় না, যার কারণে তো মিং এর মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু জি তো মিংকে ফুল আশ্বাস দেয় আর তাকে সাপোর্ট করতে থাকে। এমনকি সে মিং এর মনটি ভালো করারও চেষ্টা করে। এই কারণে তো মিং এর মনটি ভালো হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ওরা সব ফ্রেন্ডরা মিলে ট্রিপে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপরে তারা যখন হোটেলে পৌঁছায় তখন তারা কাপলরা মিলে ডেটে চলে যায়। আর এখানে তো জি এবং মিং একে অপরের সাথে অনেক সুন্দর সময় পার করে। আর তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি খুশিও ছিল। আর তারপরে আমরা দেখি যে জি যে মুভির জন্য সাপোর্টিভ রোল করছিল সেই মুভিরও প্রিমিয়ার চালু হয়ে যায়। আর সবাই যখন জির অ্যাক্টিং স্কিল দেখে তখন তো সবার কাছে এটি অনেক বেশি ভালো লাগে। আর এই ছোট রোলের মাধ্যমে জি আবারও পপুলারিটির দিকে এগিয়ে যাচ্ছিল। আর এরপরে আমরা দেখি যে জিয়ের যে অন্ধকারে ভয়টি লাগতো সেটি মিং এর কারণে এখন অনেকটাই দূর হয়ে গিয়েছে। এরপরে আমাদের একাডেমি সিন দেখানো হয়। যেহেতু তাদের গ্র্যাজুয়েশনের ডেট খুব তাড়াতাড়ি আসতে চলছিল তার জন্য তাদের একটি ফাইনাল প্লে করতে হতো। আর এটির জন্য তো সব ফ্রেন্ডরা একে অপরকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। আর এখানে মিং এবং জিও তো একে অপরকে সাপোর্ট করে। আর তারা দুজনে এখানে একে অপরকে কথা দেয় যে তারা দুজনে সারা জীবন একে অপরের সাথেই থাকবে। এরপরের সিনে আমাদের দেখানো হয় যে তাদের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায় এবং তাদের লাস্ট প্লে রোলেরও সময় চলে আসে। আর সব ফ্রেন্ডদের এত প্র্যাকটিসের ফলে তো তারা তাদের লাস্ট প্লেটাও সবার সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর তাদের এই প্লেটি দেখতে অনেক উচ্চ পর্যায়ের লোকেরাও এসেছিল। আর যার কারণে এই প্লেতে যারা যারা অভিনয় করেছিল তারা সবাই কোনো না কোনো জায়গাতে ভালো কাজের অফারও পেয়ে যায়। আর আমরা দেখি যে মিং এর মাও তাদের প্লে দেখতে এসেছিল। আর এখানে তার তো জিকে অনেক বেশি ভালো লেগে যায়। আর প্লে শেষ হওয়ার পরে মিং এর মা জিয়ের কাছে গিয়ে তাদের বাসাতে আসার জন্য ইনভাইট করে। এরপরে আমরা দেখি যে সব ফ্রেন্ডরা মিলে ডিনার করতে যায়, যেখানে তারা তাদের এতদিনের ইউনিভার্সিটি লাইফের ব্যাপারে স্মৃতিচারণ করছিল। আর এমনকি তারা তাদের সাফল্যের জন্য অনেক বেশি খুশিও ছিল। এরপরে আমাদের তাদের একাডেমির লাস্ট দিনটি দেখানো হয়, যেখানে তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একাডেমির ভিতর থেকে বাইরে চলে আসে। আর তারা একটি ইমোশনাল গুড বাইয়ের সাথে নিজেদের আলাদা পথ বেছে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখি যে মিং জিয়ের কাছে আসে। আর তারা দুজনে একাডেমির দিকে তাকিয়ে একটি ব্যাপারই ভাবছিল যে যেভাবেই হোক আমাদের দুজনেরই আমাদের নিজেদের স্বপ্নটিকে পূরণ করতে হবে। আর এই সিনটি এখানে কাট হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি যে মিং অনেক সুন্দর একটি ড্রেস পরে একটি বড় স্টেজের উপরে দাঁড়িয়েছিল। আর এখানে মিং তো তার নিজের স্বপ্নটি পূরণ করে ফেলেছিল, যেটি তার স্বপ্ন ছিল যে সে একজন ফেমাস মিউজিক্যাল অ্যাক্ট্রেস হতে চায়। আর এখানে মিং এর একটি সুন্দর স্মাইলের সাথে আমাদের আজকের এই গল্পটির হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।